টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের এগিয়ে চলা আর সেই পথের অন্যতম চালিকা শক্তি ক্ষুদ্র মাঝারি শিল্প খাত। দেশের জিডিপি, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে এসএমই এর অবদান দিন দিন বাড়ছে। অর্থায়ন সীমাবদ্ধতা, প্রযুক্তির ঘাটতি, বাজার সংযোগ ও দক্ষ মানব সম্পদ এর অন্যতম অভাব। কিভাবে এই শিল্প খাতে হতে পারে টেকসই উন্নয়নের শক্ত ভিত, আর কোন কোন বাধা পেরিয়ে তা সম্ভব, এই সকল বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমরা দুজন অতিথিকে আমাদের স্টুডিওতে আহ্বান জানিয়েছি। আমরা একে একে পরিচয় নিব তাদের সঙ্গে। প্রথমে আছেন আমার ডানে আছেন শফাত কাদির, নির্বাহী প্রধান হাত বাক্স। এরপরে যিনি আছেন হাসিনা আনসার, উদ্যোক্তা ও প্রশিক্ষক এসএমআই ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আমি প্রথমে যেতে চাই শফাত কাদির আপনার কাছে। আমি জানতে চাইবো বাংলাদেশের টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে ক্ষুদ্র মাঝারি শিল্পের গুরুত্ব কি রয়েছে? দেখেন, বাংলাদেশ আসলে এখন একটা আমরা উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছি আর কি। তো এই আমরা যখন এরকম একটা যাত্রায় আছি, তো তখন হচ্ছে শুধু বাংলাদেশ না, বিশ্বের কোনো দেশই আসলে যে আমাদের এসএমই যে খাতটা, সেটাকে যদি আমরা একটু ইগনোর করি, তাহলে এই গতি বা এই যে দূরদর্শিতা, সেটা আসলে অর্জন করা সম্ভব হয় না। আপনি এই মুহূর্তে দেখছেন যে বাংলাদেশের জিডিপিতে মাত্র 25 বা 30% কিন্তু হচ্ছে এসএমইর অবদান। কিন্তু যদি আপনি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন, শ্রীলঙ্কায় কিন্তু 55%, এবং আমাদের চায়না, যেখান থেকে হয়তো আমরা সবচেয়ে বেশি ইম্পোর্ট করে থাকছি, ওইখানে কিন্তু এসএমইর কন্ট্রিবিউশন হচ্ছে জিডিপিতে 60%। সেখানে যদি আমি বলি, বাংলাদেশের যেই কন্ট্রিবিউশনটা, অবশ্যই এটা একটা আশাব্যঞ্জক, কিন্তু এখনও এতটা বড়ভাবে কিন্তু আমরা কন্ট্রিবিউট করতে পারছি না। তো ডেফিনেটলি এসএমইতে এখনও কাজ করার অনেক সুযোগ রয়েছে। এবং যদি বাংলাদেশের ইউথরা যেভাবে স্টার্ট আপ ট্রেন্ডের সাথে ইউথরা এঙ্গেজ হয়েছে, সেভাবে যদি ইউথরা বাংলাদেশের এসএমইর সাথে এঙ্গেজ হয়, নিত্য নতুন পরিকল্পনা এবং নিত্য নতুন উদ্ভাবন নিয়ে আসে, বাংলাদেশকে দেওয়ার জন্য এসএমই খাতে অস্বাভাবিক একটা একটা পটেনশিয়ালিটি আছে আর কি। ধন্যবাদ আপনাকে। আমি এবার জানতে চাইবো হাসিনা আক্তার আপনার কাছে। হাসিনা আনসার আপনার কাছে, উনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশে 25% রয়েছে, অন্যান্য দেশের তুলনায় কম রয়েছে, কেন এটাই? আসলে আমাদের দেশে যে এসএমই খাত, এটা আসলে আমি বলবো একটা ব্যাপক সম্ভাবনাময় শিল্প। এই খাত যদি সেভাবে আমরা এটা ইউজটা করি, আমাদের যে ক্ষুদ্র ও মাঝারি যে উদ্যোক্তারা আছে, ওনাদেরকে যদি সেভাবে আমরা ট্রেন করি, যেমন তাদের কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে, যেমন লোনের একটা সমস্যা আছে, সুদের একটা ব্যাপার আছে, সহজ শর্তে তারা লোন পাচ্ছে না, এবং তাদের প্রশিক্ষণেরও অনেকটা অভাব আছে, এবং সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো প্রপার ওয়েতে পাচ্ছে না, কারণ তারা আসলে জানেই না যে এই ওয়েগুলো কোথায়, বা কোথায় জানতে হবে, কোথায় নক করতে হবে। তো সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে এই সহযোগিতায় আছে, তাদের ওইভাবে প্রচার এবং প্রসার করতে হবে, যেমন গণমাধ্যম কর্মীরা কিন্তু এগিয়ে আসতে পারে এই ব্যাপারে। যে আসলে এই লোনগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করব, কিভাবে করব, কি কি ডাটাবেস, কি কি কাগজপত্র আমাদের লাগবে। অনেক উদ্যোক্তাই কিন্তু দেখা যায় তিনি বিজনেসটা বাড়াতে চান, কিন্তু বিজনেস বাড়াতে গেলে তার বৈধ কাগজপত্র লাগবে, টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, এবং তার হচ্ছে যে বিজনেসের যে একটা খতিয়ান খাতা, সেটাও কিন্তু লাগবে। যখন সে ব্যাংকে যাচ্ছে, সে কিন্তু এই জিনিসগুলা উপস্থাপন করতে পারছে না, তখন ব্যাংক তাকে লোন দিচ্ছে না। এটা একটা প্রতিবন্ধকতা। তো এই জায়গাগুলো থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ব্যাংকেও একটু নমনীয় হতে হবে, এবং সরকারি যে কর্মকর্তারা আছে বা সরকারি যে খাত, সেটাতেও কিন্তু একটু নমনীয় হতে হবে। যেমন বহির্বিশ্বে কিন্তু আমরা দেখি যে অনেক সময় 40 বছর, 50 বছর, 30 বছরও কিন্তু লোনের ব্যবস্থা থাকে, যে তারপরে তারা পে করতে পারবে। তারা কিন্তু একটা সুন্দরভাবে নিজেকে স্টাবলিশ করে নেয়, তারপরে তারা সেটা পে করতে পারে। কিন্তু আমাদের দেশে দেখা যায় লোনটা কিন্তু 4 থেকে 5 বছরের বেশি তো হচ্ছে না। তো এখানে যদি আমাদের সরকার 10 থেকে 12 বছরেও লোনের পরিশোধের সময়টা রাখে, এবং কিস্তিগুলা যদি একটু বেশি দেয়, এবং সুদটা যদি একদমই না দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই উদ্যোক্তারা, ক্ষুদ্র ও মাঝারি যে উদ্যোক্তারা আছে, তারা কিন্তু অনেক ভালো কিছু করতে পারবে, এবং এরাই কিন্তু আসলে ভবিষ্যৎ। মানে ভাইয়া যেটা বললেন, ওনার সাথে আমি একমত। এখানে অপার সম্ভাবনাময় একটা শিল্প, এবং এখান থেকে একটা দেশ, একটা জাতির কিন্তু একটা শক্তিশালী অর্থনৈতিক যে অবকাঠামো, সেটা কিন্তু তৈরি হওয়া সম্ভব। আরও বিষয় আছে, এই যে প্রশিক্ষণের ব্যাপার,
এসএমই ফাউন্ডেশন যেটা আছে, আমি এসএমই ফাউন্ডেশনের ট্রেনার হিসেবে আছি। তো এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে এসএমই ফাউন্ডেশনে। তারা কিন্তু একদম ফ্রি অফ কস্টে শেখাচ্ছে, যেমন আমি ট্রেনার হিসেবে শেখাচ্ছি। এগুলো শিখে কিন্তু তারা নিজেরা উদ্যোক্তা হচ্ছে, ক্ষুদ্র ও মাঝারি হয়ে সে কিন্তু আরো মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে এবং সে উদ্যোক্তা তৈরি করছে। তো আসলে অনেক ব্যাপার আছে, জাস্ট আমরা যারা উদ্যোক্তা আছি তাদেরকে একটু ডিজিটালি ট্রেন্ড হতে হবে। হ্যাঁ, মানে আপডেট থাকতে হবে সবসময়। আসলে হচ্ছে এখন কোথায় কোন কোর্স হচ্ছে, কোথায় সেমিনার হচ্ছে, ইভেন্ট হচ্ছে, এবং সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যারা অর্থায়ন করবে উদ্যোক্তাদের, তাদের সেই প্রচারটা থাকতে আমি হবে। এখানে একটু জানতে চাইবো যে উদ্যোক্তা বাড়ানোর ক্ষেত্রে আর কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? উদ্যোক্তা বাড়ানোর ক্ষেত্রে যে হচ্ছে যেই কাজে পারদর্শী তাকে সেই কাজেই ট্রেন করতে হবে এবং তাকে একজন সফল উদ্যোক্তা সেভাবে তৈরি করতে হবে। তার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মানে টাকা, অর্থায়ন। অল্প মূলধন দিয়েও কিন্তু একটা বিজনেস শুরু করা যায়, এবং সেটা কিভাবে শুরু করা যায় সেটা কিন্তু আমাদের এসএমই ফাউন্ডেশন প্রতিবারই বিভিন্ন সেমিনার, বিভিন্ন হচ্ছে কর্মশালা দিয়ে কিন্তু সেটা প্রচার করছে। এখন আমরা যারা উদ্যোক্তা আছি, ওই যে বললাম না, ওদেরকে একটু ডিজিটালি ট্রেন্ড হতে হবে, একটু আপডেট হতে হবে, অনলাইন ভিত্তিক কাজগুলো তাদের করতে হবে। তখন কিন্তু তারা এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবে এবং সেই জায়গাগুলোতে গিয়ে সেই বিষয়টা বুঝতে পারবে। যেমন অনেক সরকারি প্রতিষ্ঠান আছে সুবিধাগুলো দিচ্ছে, যেমন ফ্রি কোর্স আছে, যেমন এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, সেখানে কিন্তু ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অ্যান্ড হচ্ছে বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশনের উপরে কিন্তু ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে। তো এই প্রশিক্ষণগুলো যদি এই নারীরা নেয় কানেক্ট থেকে, তাহলে তারা কিন্তু ফিউচারে একটা সরকারি সার্টিফিকেটও পেলো, আবার অনেক কিছু শিখতেও পারলো। আবার আমরা যারা উদ্যোক্তারা আছি, আমরা যে অথেন্টিক, যেমন আমার কিন্তু সম্পাদনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বই বের হয়েছে। এটা হচ্ছে 64টা জেলা থেকে আমি 100 রন্ধনশিল্পী থেকে 100 রেসিপি নিয়েছি। আমার এবার 6ষ্ঠ খণ্ডটা বের হলো, 7ম খণ্ডের কাজ চলছে। তো এই যে আমাদের অথেন্টিক খাবারগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে, আমরা যদি সেগুলোই হচ্ছে কি করি, আমরা যে আন্তর্জাতিক পর্যায়ে ধরেন আমেরিকা, থাইল্যান্ড, যেখানেই হোক, অস্ট্রেলিয়া, যেখানে আমাদের কমিউনিটিরা আছেন, বাংলাদেশিরা আছেন, সেখানে আমাদের এই খাবারগুলো যদি আমরা প্রিজারভেটিভ করে ফ্রোজেন করে তাদের কাছে সেই সেলটা করি, আর এই ব্যবস্থাটা যদি আমাদের সরকার হেল্প করে, যেমন আমরা কিন্তু ইলিশ মাছ, হ্যাঁ, ইলিশ মাছের কিন্তু আমরা প্রচার করতেই পারি বহির্বিশ্বে। তারপরে আমাদের, যেমন আমি কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়ায় কিন্তু কুমড়ো দিয়ে বড়ি হয়, কুমড়ো বড়ি খুব ফেমাস। তো এইটা কিন্তু অনেক সময় আমাদের বিদেশে যারা আছেন বাঙালিরা বা অন্য দেশেও আমাদের কালচারের সাথে কানেক্ট, তারা কিন্তু এটা খাওয়া জানে না বা পাচ্ছে না। তো আমরা যদি এখান থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরা কুটা বাছা করে ওইভাবে রান্নাটা করে ফ্রোজেন করে যদি আমরা এটা আন্তর্জাতিক পর্যায়ে ছাড়ি, তাহলে কিন্তু আমাদের অথেন্টিক খাবারগুলো তাদের কাছে পৌঁছে যাচ্ছে, আর এখানেও কিন্তু অর্থায়নও হচ্ছে, বৈদেশিক মুদ্রাও আমরা পাচ্ছি। তো এভাবে আমরা আমাদের এই যে কুষ্টিয়ার যেমন কুলফি, এই কুলফি কিন্তু হচ্ছে অন্য কোনো জেলা তৈরি করতে পারে না। তা আমরা কুষ্টিয়ার যদি যারা কুলফি অথেন্টিক তৈরি করে, এইরকম আমরা যদি 8টা বিভাগে এরকম ট্রেইনার তৈরি করি, এসএমই ফাউন্ডেশনই করুক আর অন্য ফাউন্ডেশন যারা আছে তারাই করুক, যদি এভাবে ট্রেনার তৈরি করি এবং সেই ট্রেনারদের দিয়ে এগুলো তৈরি করে যদি বিদেশে আমরা পাঠাই, তখনও কিন্তু এটা একটা মানে ভালো অর্থনৈতিক দিক দিয়ে মনে হয় উন্নতি হবে। তো এই ধরনের নতুন নতুন কিছু আইডিয়া আমাদেরকে আনতে হবে। যেমন কালাভুনা আছে, অথেন্টিক একটি খাবার, তারপরে হচ্ছে এরকম আরো অনেক অথেন্টিক খাবার আছে, সেগুলো যদি আমরা বিদেশিদের কাছে যথাযথভাবে এই ফ্রোজেনের মাধ্যমে হচ্ছে সামনে তুলে ধরি, তাহলে আমাদের ঐতিহ্যটাও থাকছে, আর আমাদের যে নতুন উদ্যোক্তা তারা কেউ যদি অন্য কোনো সেক্টরে কাজ করতে চায় সেক্ষেত্রে আমি বলবো যদি পাট নিয়ে কাজ করে, যেমন এখন কিন্তু যেটা মানে জানলাম, ভারতে এখন আমাদের পাটটা যাচ্ছে না, তারা নিচ্ছে না। তো নিচ্ছে না, কিন্তু আমাদের বিকল্প পদ্ধতিটা এখন মাথায় আনতে হবে। বিকল্প কি? যখন তারা নিচ্ছে না, তাহলে আমরা অন্য দেশগুলো ট্রাই করি, এবং আমরা নিজের দেশে বরঞ্চ এই পাটটাকে আরো ব্যবহারটা বাড়িয়ে দিই। যেমন পাট দিয়ে কিন্তু আমরা চাইলেই ওর সাথে আরো কিছু মিশ্রিত করে আমরা পর্দার কাপড়, বেডশিট বা হচ্ছে আমাদের ড্রেস, মানে অনেক কিছু কিন্তু আমরা ইনোভেশন করতে পারি, মানে আইডিয়া আসতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি আবার আসবো আপনার কাছে। এবার জানতে চাইবো জনাব শাফাত কাদের আপনার কাছে, বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান কিভাবে পরিমাপ করা যায় বলে আপনি মনে করছেন?
দেখেন বাংলাদেশের অর্থনীতিতে অবদানটা দুইটা ভাগে আমার মনে হয় এটা পরিমাপটা করা উচিত। এক হচ্ছে যে এখান থেকে আসলে কি পরিমাণ রেভিনিউ জেনারেট করা যাচ্ছে, এবং সেকেন্ড হচ্ছে আসলে এখানে কি পরিমাণ এমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে। আপনি হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের শিল্প খাতের যেই কর্মসংস্থানটা সেটার অলমোস্ট 85% কিন্তু হচ্ছে আমাদের এসএমই থ্রুতে, এবং যদি সংখ্যাটা আমি বলি এটা হচ্ছে মোর দেন 2.5 crore। এটা কিন্তু হিউজ, মানে 18 কোটি জনসংখ্যার একটা দেশের 2.5 কোটি প্লাস কর্মসংস্থান সৃষ্টি করছে হচ্ছে আমাদের এসএমই যেই আমার অর্গানাইজেশনগুলো আছে সেগুলো। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে এসএমইর দিকে মানুষজনকে আরও বেশি এঙ্গেজ করতে হবে। দেখেন আজকে থেকে 7-8 বছর আগে আমি আসলে আমার বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছি, এবং আমি বিশ্ববিদ্যালয় জীবনে যেটা দেখেছি বাংলাদেশে এসএমই যে একটা কত বড় অবদান রাখছে, বা এসএমইর যে আসলে কত বড় একটা কর্মযোগ্য, সেই ব্যাপারে কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি সম্পর্কে জানতাম না। পরবর্তীতে ব্যবসার খাতিরে যখন আমি বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করেছি তখন আমি এসএমই ফাউন্ডেশন সম্পর্কে জেনেছি, এবং তাদের যে কিছু মহৎ কার্যাবলী তারা পরিচালনা করে সেই সম্পর্কে জেনেছি। কিন্তু এই জিনিসটা যদি একটা স্টুডেন্টকে তার শিক্ষা জীবনের একটু জানানো যায়, একটু এক্সপোজার দেওয়া যায়, তখন কিন্তু মানুষজন এই ট্র্যাডিশনাল ওয়ে অফ ওয়ার্ক বা ট্র্যাডিশনাল ওয়ে অফ এমপ্লয়মেন্টের বাইরে গিয়ে একটু চিন্তা ভাবনা করবে। বাংলাদেশে স্টার্ট আপের যে ট্রেন্ড আছে, স্টার্ট আপ ট্রেন্ডটাকে কিন্তু অনেক বেশি ফ্যান্টাসাইজ করা হয়, এটা মিডিয়া থেকেও হোক বা সোসাইটি থেকেও হোক, কিন্তু এসএমইটাকে কিন্তু সেরকম করা হয় না। যদি আমি আমার স্টুডেন্ট লাইফের কথা বলি, আমাদের ব্যাচে প্রায় আমরা 62 মতো ছিলাম, এবং শুধুমাত্র আমি একাই হয়তো এসএমই দিকে গিয়েছি। তো আমি একা যদি এসএমই লাইনে যেয়ে আজকে অলমোস্ট 150 লোকের একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি, সেই আমার মতো যদি আরও 4-5 জন আমার ব্যাচ থেকে এগিয়ে আসতো হয়তো আরও 500 লোকের কর্মসংস্থান সৃষ্টি করা যেত। তো বাংলাদেশের অর্থনীতিতে জিডিপির কন্ট্রিবিউশনই বলেন বা আমাদের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের এমপ্লয়মেন্টটা সৃষ্টি করা, প্রতি বছরই 2 লক্ষ 2.5 লক্ষ বেকার থেকে যাচ্ছে। এই মানুষগুলাকে একটা প্রপার জব লাইনে, একটা প্রপার এমপ্লয়মেন্টের আন্ডারে নিয়ে আসতে বলেন, সেখানে আসলে এসএমইর উন্নয়ন ছাড়া এবং ইউথদেরকে এসএমইতে এঙ্গেজ করা ছাড়া আমি এখানে আর কোনো অবকাশ এক্ষেত্রে দেখছি না। বেকারত্ব কমানো সম্ভব? ডেফিনেটলি এখানে বেকারত্ব কমানো সম্ভব, কারণ আজকে আমি যদি 150 লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, এরকম যদি 100 উদ্যোক্তা দেশে তৈরি হয়, 1000 উদ্যোক্তা তৈরি হয়, তাহলে কিন্তু দেখেন ওই যে 2-2.5 লাখের যে গ্যাপ, সেটা কিন্তু খুব ইজিলি মিটিগেট করা সম্ভব হয়ে থাকে। তো আমার কাছে মনে হয় এসএমই বিজনেস, এসএমই যে একটা ইকোসিস্টেম, সেটা আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচয় করাতে হবে। এসএমই কেন্দ্রিক বেশ কিছু এখানে কর্মকাণ্ড নিতে হবে। দেখেন স্টার্ট আপ বাংলাদেশ আছে, ওইখান থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিশন হয়, গ্র্যান্ট দেওয়া হয়, ইভেন পটেনশিয়াল স্টার্টআপগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট দেওয়া হয়। আমাদের এসএমইর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এসএমইর ক্ষেত্রে ওই গদ বাঁধা লোনে যেতে হবে, লোনে গেলে সেদিন একটা পলিসি ডায়লগে দেখছিলাম যে প্রায় 31 ধরনের ডকুমেন্টেশন লাগবে। নতুন ব্যবসায়ী হিসেবে আসলে 31 ধরনের ডকুমেন্টেশন রাখা সম্ভবই না। সেখানেও যদি ওইরকম স্টার্টআপের মতো এখানে কোনো একটা কম্পিটিশন করা যেত, গ্র্যান্ট দেওয়া যেত, বা পটেনশিয়াল বিজনেসগুলোকে এসএমইতে চমৎকার ট্রেনিং সেশন হয়, ইনকিউবেশন সেন্টার আছে, সেগুলোর আওতায় নিয়ে এসে যদি ইনভেস্টমেন্ট করা যেত, ডেফিনেটলি প্রতি বছর আমি বিশ্বাস করি এসএমই থ্রুতেই হাজার হাজার নতুন উদ্যোগ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব। আমরা আবারও ফিরবো আলোচনা, তবে বিরতির পরে। এ পর্যন্ত ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার যেতে চাই হাসিনা আনসার আপনার কাছে জানতে চাইবো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে এসএমই খাত কি ভূমিকা পালন করছে? নারীর অর্থায়ন ক্ষমতায়নে অবশ্যই এসএমই ভূমিকা নিচ্ছে, অনেক বড় ভূমিকা। আসলে নারীর যে ক্ষমতায়ন, সেটাই যদি না হয় তাহলে তো কোনো কিছু সম্ভব না। নারীকে বাসা থেকে বের হতে হবে, কাজ করতে হবে, এবং সে যেখানে কাজ করবে সেই পরিবেশটাও হচ্ছে নিরাপদ থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে যারা শেফ আছেন, হোটেলে জব করেন, অনেক সময় রাতে তারা বাসায় আসে। তো সেক্ষেত্রে যদি সেই প্রতিষ্ঠানগুলো তার হচ্ছে যাতায়াতের যে সুব্যবস্থা সেটা যদি করে, তাহলে কিন্তু দেখা যাবে পরিবার থেকে বাধা থাকবে না যে হ্যাঁ তুমি এই জবটা করতেই পারো, কারণ তোমার আসা যাওয়ার একটা যে সুরক্ষা সেটা তারা দিচ্ছে। তো এসএমই ফাউন্ডেশন অনেক কিছু নারীকে শেখাচ্ছে, যেমন আমি খাবারের ট্রেনার হিসেবে আছি, এরকম কিন্তু হস্তশিল্প এবং ডিজাইনিং, তারপরে বাটিক, তারপরে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে, এমনকি ফটোগ্রাফির কোর্সও আছে। মানে সব ধরনের কোর্সই কিন্তু নারীদেরকে করাচ্ছে। কেন করাচ্ছে? যাতে তারা নিজে উদ্যোক্তা হয়ে নিজের কর্মের সংস্থান করে, এবং সে যাদেরকে নিয়ে কাজ করবে তাদেরও কর্মের সংস্থান হয়। আসলে এসএমই খাতটাই হচ্ছে কর্মের সংস্থানের একটা বড় উদ্যোগ।
এবং অর্থনৈতিক উন্নয়নেও কিন্তু কাজ করছে। আবার হচ্ছে উদ্বোধনী যে হচ্ছে উদ্ভাবন যে শক্তিটা সেটাও কিন্তু বিকাশ করে এই এসএমই খাতে। নতুন নতুন জিনিস এই যে যারা যুবরা আছেন, হ্যাঁ, যুব যে শক্তি তারা কিন্তু বিভিন্ন টেকনোলজি হচ্ছে ব্যবহার করে নতুন নতুন হচ্ছে উদ্যোগ গ্রহণ করছে এবং আমাদের এসএমই খাত সেগুলোকে বাস্তবায়নের জন্য যা করা সেই কাজগুলো করছে। যেমন এসএমই খাত বিভিন্ন হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি যে উদ্যোক্তা তাদের যে লোনের ব্যবস্থা সেটা করছে, তারপরে সুদ যেন কম হয় সেটার ব্যবস্থা করছে, তারা কিভাবে আরো ট্রেন্ড হবে, প্রশিক্ষণ পাবে, সেই ব্যবস্থাগুলোও কিন্তু তাদের দিচ্ছে। যে যেই কাজে পারদর্শী সেই কাজটাকে আরো সুন্দরভাবে করতে পারে এবং যেন একটা সরকারি পর্যায়ে যেতে পারে অথবা বিদেশে সে গিয়েও সেটার বিষয়ে হচ্ছে আরো প্রশিক্ষণ দিতে পারে বা একটা হচ্ছে কাজে সে যুক্ত হতে পারে, সেইভাবে কিন্তু তাকে প্রশিক্ষিত করছে। তো এসএমই আসলে যেমন হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করছে তেমন কিন্তু নিরাপত্তারও ব্যবস্থা করছে এবং নারীর ক্ষমতায়নেও কিন্তু বড় ভূমিকা রাখছে। এই যে যারা হচ্ছে নারীরা আছেন, বিশেষ করে কোভিডের পরে আমরা যেটা দেখেছি যে হচ্ছে অনেক কিন্তু উদ্যোক্তা তৈরি হয়েছে, মানে তারা নতুন নতুন কাজ করতে চাচ্ছে। আমরা যদি সবাই হচ্ছে চাকরি করি তাহলে চাকরি দেবেটাকে? হ্যাঁ, তো আমাদের যে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম তাদের এইভাবে আমাদেরকে বড় করতে হবে যেন আমরা নিজেরা কিছু করি, শুধু আমরা চাকরির পেছনে না ছুটি, নিজেরাই। যেমন স্কুল ভাইয়া যেটা বললেন যে ইউনিভার্সিটির পর্যায়ে অথবা কলেজ পর্যায়ে যদি তখন থেকেই তাদেরকে এই প্রশিক্ষণগুলো দেয়া হয় যে একজন উদ্যোক্তা বান্ধব পরিবেশ তাদের দেয়া হয়, যে উদ্যোক্তা হওয়ার জন্য যে পরিবেশটা লাগে সেটা যদি তৈরি করা হয়, ক্রিয়েট করা হয়, সে বিষয়ে যদি পড়ালেখা করানো হয়, তখন কিন্তু সে ওই পড়া অবস্থাতেই তার হচ্ছে চিন্তা শক্তি ওইরকম থাকবে, সে ওইভাবে কাজ করবে যে হ্যাঁ আমি একজন উদ্যোক্তা হব, আমি নিজে চাকরি মানুষকে দিব, আমি কিছু উদ্ভাবন করব এবং সেটা বাস্তবায়ন করব। আবার যে নারীরা আছে তারা কিন্তু এখন দেখা যাচ্ছে ই-কমার্স, গ্রিন বিজনেস, হ্যাঁ, এইগুলোর মাধ্যমে কিন্তু ডিজিটালি ট্রেন্ড হয়ে তারা নারী উদ্যোক্তা বাড়ানোর ক্ষেত্রে কি করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? নারী উদ্যোক্তা বাড়ানোর ক্ষেত্রে আসলে আমাদের যে নারীরা আছে এনাদেরকে নিয়ে বিভিন্ন সেমিনার, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা এবং গণমাধ্যম কর্মীরা যারা আছেন, এর আগে আমি বলেছি তাদেরও উচিত এই সেমিনারগুলো আসলে কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কোথায় যোগাযোগ করতে হবে, এবং সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো এগুলো করছে তারাও যেন এগুলো প্রচার আর প্রসার করে। অনেক কিন্তু প্রযুক্তি আসছে, অনেক হচ্ছে প্রশিক্ষণ আসছে, কিন্তু অনেক নারীরা সেটা জানছে না। তারা নিজেরাও যদি আপডেট থাকে তাহলে জানতে পারবে, অথবা তাদেরকে সেইভাবে জানাতে হবে। এই জন্য আমাদের যে গণমাধ্যম কর্মী আছে তাদের কাছে অনুরোধ করবে এইগুলো আপনারা প্রচার আর প্রসার করুন। ধন্যবাদ আপনাকে। আমি এবার জানতে চাইবো জনাব শাফাত কাদের আপনার কাছে, ক্ষুদ্র মাঝারি শিল্প টেকসই করতে কি ধরনের সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন বলে আপনি মনে করছেন? এই মুহূর্তে আমি যদি বলি যে আমাদের এসএমই খাতটা অবশ্যই বেশ চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। চ্যালেঞ্জিং সিচুয়েশন কি কারণে? কারণ হচ্ছে কোভিডের পরবর্তী সময় বা কোভিড চলাকালীন সময় আমরা হচ্ছে বেশ কিছু প্রণোদনা পেতাম এবং এর পাশাপাশি তখন ঋণ হারটা ছিল 7 থেকে 9% ভিতরে। রিসেন্ট সময়ে যদি দেখেন আমাদের এসএমইর যেই ইন্টারেস্ট রেটটা ছিল 9%, সেটা কিছু ক্ষেত্রে 14-15% এবং ক্ষেত্র বেশি সেটা 17% পর্যন্ত হয়ে গেছে। তো এইটা আসলে আমাদের মতো যারা আমরা একটু ব্যবসা বড় করার চেষ্টা করছি, আরও বেশি কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করছি, তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ বর্তমান পরিস্থিতিতে এত হাই রেটে একটা লোন নিয়ে এটা আসলে রিপে করা এবং সেই সাথে এগুলাকে প্রপারলি ইউটিলাইজ করা এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় ইনস্টলমেন্ট বা ইএমআই, সেটার আসলে আমাদের কাছ থেকে কোনো ফিডব্যাক নেওয়া হয় না। যারা আমাদেরকে লোন প্রোভাইড করছেন তারাই একটা ক্যালকুলেট করে যে 2.5 বছরে 3 বছরে দিতে হবে। যেমনটা আপা বলছিলেন যে আমাদের ব্যবসা, নতুন ব্যবসা যখন শুরু করা হয় ওর কিন্তু আসলে ইউ ক্যান নট এক্সপেক্ট যে ফ্রম ডে 1 অর ফ্রম মান্থ 1 আমি প্রফিটে চলে যাব, আমি অনেক ভালো কাজ করা শুরু করব। আমরা ঠেকবো, শিখবো এবং সামনে আগাবো। সেক্ষেত্রে যদি আমার উপর লোনের বোঝা থাকে এবং সেই সাথে ইএমআইয়ের একটা ফ্লেক্সিবিলিটি না থাকে তখন কিন্তু আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তাদের আমার মনে হয় উচিত হবে ডেফিনেটলি সর্বপ্রথম লোনের রেটটা কমানো, কারণ এসএমই ইজ দ্য নেক্সট বিগ থিং।
আমার পার্শ্ববর্তী দেশে যদি এটা এত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে, দেশে আসলে 25 বা 30% এটা কিছুই না, ইট কুড বি টেকেন টু 50 or 60% জিডিপিতে যেটা কন্ট্রিবিউশন। এবং সেই সাথে হচ্ছে একটা লম্বা সময় যদি আমাদেরকে দেওয়া হয়, 5 years 6 years, দেখেন একটা নর্মাল গাড়ি কিনলেও 5-6 বছরের ইনস্টলমেন্টের সুবিধা থাকে। তাইলে আমি তো ব্যবসা করতেছি, আমি তো ইনস্টলমেন্ট দিব, আমাকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, তো আমি কেন 2.5 বছর 3 বছরে লোন পে করব? সো এই জায়গাটাতে আমার মনে হয় যে একটা বড় সুযোগ আছে, যেটা একটু যদি রেকটিফাই করা হয় তাহলে আমার মতো অনেক উদ্যোক্তাদের জন্য জিনিসটা ইজি হবে। আর যে জিনিসটা আমার মনে হয় আরও কাজ করা উচিত, আমাদের সরকারি সংস্থা হচ্ছে এসএমই ফাউন্ডেশন, আমাদের গার্জিয়ান সংস্থাও যদি আমি বলি সেটা হচ্ছে এসএমই ফাউন্ডেশন। কিন্তু এসএমই ফাউন্ডেশন সম্পর্কে স্টুডেন্ট এরিনাতে বা ইউনিভার্সিটি পর্যায়ে আমার কাছে মনে হয় আউটরিচটা প্রিভিয়াস টাইমের থেকে কিছুটা কমে এসেছে। কারণ আজকে থেকে 1-2 বছর আগেও দেখতাম ইয়েস প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম ছিল, তার আন্ডারে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে 1000 উদ্যোক্তা তৈরি করার জন্য বিভিন্ন সেমিনার, কনফারেন্স এবং ওয়ার্কশপ হতো। ওই জিনিসটা লাস্ট 1-1.5 বছর ধরে আমি এটা অ্যাবসেন্স দেখছি। এই টাইপের বেশ কিছু প্রোগ্রাম দরকার, যেখানে স্টুডেন্টরা কিন্তু এখন নতুন চ্যালেঞ্জ নিতে চায়, স্টুডেন্টরা এখন নতুন জিনিস উদ্ভাবন করতে চায়। তো ওকে তো আসলে একটা গাইডলাইন দিতে হবে, ওকে কিন্তু জানাতে হবে যে হ্যাঁ এখানে কিন্তু একটা গার্জিয়ান এজেন্সি আছে, একটা এঞ্জেল এজেন্সি আছে। ওই জায়গাটাতে আমার মিসিং হচ্ছে। আমার কাছে মনে হয় এসএমই ফাউন্ডেশনের উচিত আরও বেশি ওয়ার্কশপ, সেমিনার করা, স্টুডেন্টদেরকে আরও বেশি এঙ্গেজ করা। এবং সর্বশেষ যে পার্টটা আমার মনে হয় যে শুধুমাত্র সরকারি পর্যায়ে যদি আমি মনে করি যে না সরকার আমাকে সব সহযোগিতা দেবে, সেটা আসলে হবে না। এটা আসলে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে, যারা বিভিন্ন সময়ে এসএমই ফাউন্ডেশনের থ্রুতে বা নিজেরা ব্যবসা বাণিজ্য করে একটা অবস্থায় গিয়েছেন, তাদের উচিত মেন্টরিং সেশন নিয়ে এগিয়ে আসা। রিসেন্ট টাইমে দেখছি অনেকেই চেষ্টা করছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। কারণ আমরা 5-6 বছর ব্যবসা করেছি, আমরা বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করেছি, আমরা জানি কোন জায়গাতে আসলে কোন টেকনিকটা ফলো করতে হয়। এখন যে নতুন ব্যবসা শুরু করছে তাকে যদি আমি আমার ভুলগুলা, আমার চ্যালেঞ্জগুলো তার সাথে শেয়ার করতে পারি, আমি মনে করি যে তার কিন্তু হয়তো যেই জায়গাটা আমার যেতে 5 বছর লেগেছে সে ওটা 3 বছরে যেতে পারবে। সো এটা বোথ আমার পার্সোনাল সাইড থেকেও আসতে হবে এবং এসএমই ফাউন্ডেশনকেও এসব উদ্যোক্তাদেরকে এঙ্গেজ করতে হবে যেন তারাও তাদের নলেজটা শেয়ার করতে পারে। আপনি যেহেতু একজন সফল উদ্যোক্তা, আপনি প্রথম থেকে যখন শুরু করেছেন আপনাকে ঠিক কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে? সর্বপ্রথম যেটা হচ্ছে, যেহেতু আমি যখন ব্যবসা শুরু করেছি তখন হচ্ছে স্টার্টআপের ট্রেন্ড, ওইটা না যে আমি শুরু করেছিলাম এসএমই। তো প্রথমেই যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে যখনই আমি এসএমই যাচ্ছি, এসএমই ফাউন্ডেশনে যাচ্ছি বা আমি একটা ম্যানুফ্যাকচারিং লাইনে গিয়েছি, এটা কিন্তু 2018-19 এসে বর্তমান সোসাইটি বা ইয়াং জেনারেশনের কাছে ব্যাপারটা কিছুটা ক্লিশে, তো একটু ভিন্নভাবে দেখা, আচ্ছা ও এটা করতেছে, আচ্ছা এই জিনিস তো অমুক জায়গায় পাওয়া যায়, একটু ছোট করে দেখা আর কি। তো এই জিনিসটা সমাজের যে মন মানসিকতা, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। দ্বিতীয় হচ্ছে ফান্ডিং, এটা আসলে ব্যবসার ক্ষেত্রে সবসময় ইস্যু। ব্যবসা শুরু করার ক্ষেত্রে হয়তো আপনাকে কম টাকা লাগবে, বাড়াতে গেলে আরও বেশি টাকা লাগবে। সো ফান্ডিং, নতুন উদ্যোক্তা হিসেবে কিন্তু যেমনটা বলছিলাম, এসএমই ফাউন্ডেশনও কিন্তু আমাকে লোনের ব্যবস্থা করে দিচ্ছে। দেয়ার ইজ নো গ্র্যান্ট, দেয়ার ইজ নো ইনভেস্টমেন্ট। সো ওই জায়গাটাতে আমাদের ইনিশিয়াল অবস্থায় ইনভেস্টমেন্ট বা ইনিশিয়াল অবস্থায় আমার ফাইন্যান্সিংটা পেতে একটা বেশ বড় চ্যালেঞ্জ পোহাতে হয়েছে। এবং সর্বশেষ হচ্ছে নলেজ ব্যারিয়ার। আমি যেটা মনে করি এসএমই ক্ষেত্রে যারা কাজ করেন বা এসএমই ভিত্তিক যে অর্গানাইজেশনগুলো, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মার্কেটিং এবং ব্র্যান্ডিং করতে না পারা। এবং এই ব্র্যান্ডিং করতে না পারার কারণে তারা কিন্তু তাদের যে নলেজ ব্যারিয়ারটা, ক্লায়েন্টকে তাদের ব্যাপারে জানানো, সেই জায়গাটায় কিন্তু তারা পিছিয়ে পড়ছে। এই কারণে এখনও দেখা যায় যে আমাদের এসএমই ওরিয়েন্টেড যেসব অর্গানাইজেশনগুলো, তারা কিন্তু একটা প্রোডাকশন হাব হিসেবে আছে, তারা কিন্তু একটা ব্র্যান্ডে পরিণত হতে পারছে না। ওয়ারাজ স্টার্টআপগুলো কিন্তু ব্র্যান্ডিংয়ের জায়গাটাতে প্রচণ্ড শক্তিশালী। আমরা কিন্তু নামেই চিনি যে হ্যাঁ ওইটা দিয়ে ডেলিভারি করা যাবে, ওইটা দিয়ে খাবার আনা যাবে। এই জায়গাটাতে এসএমইতে একটা বিশাল আমার কাছে মনে হয় একটা লুপহোল রয়ে গিয়েছে। তো এই 3টা চ্যালেঞ্জ আমরা ফেস করেছি এবং পরবর্তীতে আমরা ব্র্যান্ডিং এবং পজিশনিংয়ে একটা বেশ জোর খাটানোর চেষ্টা করি। বেশ আমরা ওই জায়গাটাতে আমরা ইনিশিয়েটিভ নেই, যে কারণে বেশ কম সময়ের মধ্যে আমাদের যে প্রতিষ্ঠান হাতবাক্স, যেটা এই মুহূর্তে হয়তো বাংলাদেশের নাম্বার 1 আর্ট ক্রাফট ব্র্যান্ড, সেটাকে আমরা মার্কেট পজিশনিং করতে সক্ষম হই। এবং সেই কারণে এখন আমরা শুধু প্রোডাকশন হাব না, আমরা একটা লাইফস্টাইলের পার্ট হতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমি এবার যেতে চাই হাসিনা আনসার আপনার কাছে। আমি জানতে চাইবো এসএমই উদ্যোক্তারা অর্থায়নের ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? অর্থায়নের ক্ষেত্রে যেটা হয় যে শুরুতে তারা তো ব্যাংকে যায় এবং সেখানে এই যে কাগজপত্রের একটা ব্যাপার, ভাইয়াও বললেন আপনিও বললেন, এতগুলা কাগজ তারা ম্যানেজ করে নিয়ে ব্যবসাটা শুরু করতে করতে তারা না হাঁপিয়ে যায়। অনেক কাগজ তাদের কাছে নেই, সেগুলো আবার তাদেরকে ম্যানেজ করতে হবে। এবং এই যে 4 থেকে 5 বছর এবং এটা তারা যে লোনটা নিচ্ছে সেটাই কিন্তু
তার বিজনেসটাই আসলে প্রফিট হবে কিনা সে কিন্তু জানে না, সে ঝুঁকি নিয়ে ব্যবসাটা করছে। তো অনেক ক্ষেত্রে হয় কি সে এগিয়ে আবার পিছিয়ে যায়। তো আমাদের যদি সরকার এমন ব্যবস্থা করে যে যে লোনটা নেবে সেটা সুদটা না থাকুক, এবং 10 থেকে 12 বছর আমি যেটা বললাম কমপক্ষে এরকম যদি লোনের ব্যবস্থা থাকে, তখন কিন্তু সে নিশ্চিন্তে সেই বিজনেসটা করতে পারে। এবং আরো মানুষ এটা দেখে কিন্তু আরো উদ্যোগটা তৈরি হবে যে না, যখন আমাদের এত সুবিধা আমিও এই বিজনেসটা করি। এরকম অনেক উদ্ভাবনী শক্তি নিয়ে যারা আছেন, চিন্তা ভাবনা নিয়ে আছেন, তারা কিন্তু পিছিয়ে যাচ্ছেন। এই লোন একটা অনেক বড় ফ্যাক্টর হয়ে গিয়েছে, কারণ সবার কিন্তু মূলধন থাকে না। এবং ক্ষুদ্র মাঝারি যে উদ্যোক্তারা আছে, হয় কি বড় যে প্রতিষ্ঠানগুলো তাদেরকে খুব সহজেই লোন দিয়ে দিচ্ছে, কারণ তারা ওই ডকুমেন্টগুলো দেখাতে পারছে, তাদের সম্পদগুলো দেখাতে পারছে। এবং বেশিরভাগ কি দেখা যায় যে বড় বড় প্রতিষ্ঠানগুলো যে লোন নিচ্ছে এগুলো কিন্তু পরিশোধ করছে না, আবার এক পর্যায়ে দেখা যায় তারা বিদেশে চলে যাচ্ছে। তো ভুক্তভোগী কিন্তু আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো থাকে তারা যদি একটু নমনীয় হয় আমাদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে। আবার এই যে বড় বড় প্রতিষ্ঠান যেমন টয়োটা, তার যে হচ্ছে কাজগুলো আছে, তারা কিন্তু ছোট ছোট অনেক হচ্ছে কোম্পানিকে দিয়ে করিয়ে নেয়। তা আমাদের দেশেও যদি বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি আমাদের ছোট ছোট উদ্যোক্তাদের কাজে লাগায় এইভাবে, তাহলেও কিন্তু একটা বেনিফিট পাচ্ছে। আমাদের ছোট ছোট উদ্যোক্তা, ক্ষুদ্র যে মাঝারি উদ্যোক্তা, তারা কিন্তু অনেক বেনিফিটেড হবে এবং আরো অনেক নতুন নতুন উদ্যোক্তা আসবে। এবং উদ্যোক্তা মানে কি? নতুন কিছু উদ্ভাবন করা। আমরা যারা উদ্যোক্তা আছি অনেকে কিন্তু উদ্যোক্তা মানেই জানি না। ব্যবসায়ীকে আমরা উদ্যোক্তা বলছি, আবার যিনি হচ্ছে উদ্যোক্তা থেকে কিনছেন তাকে কিনে বেশি দামে বিক্রি করছেন তাকে বলছি, আসলে কিন্তু তা না। সকল ব্যবসায়ী কিন্তু উদ্যোক্তা না, কিন্তু সকল উদ্যোক্তা ব্যবসায়ী। কারণ একজন উদ্যোক্তা একটা বাজার থেকে এক গজ কাপড়ই আনলো, সেই কাপড়টাকে সে কি করছে? নিজের সৃজনশীলতা, বুদ্ধিমত্তা, ক্রিয়েশন দিয়ে সে একটা নতুন আঙ্গিকে ওটাকে উপস্থাপন করে বাজারে কিন্তু সেল করছে। আর একজন ব্যবসায়ী কি করছে? ওই এক গজ কাপড় অল্প দামে এনে বেশি দামে সেল করছে, মানে সে কিন্তু কোনো ক্রিয়েশন করছে না, সে কালেকশন করছে। তো এই বিষয়গুলো জানার জন্য আমাদের প্রশিক্ষণের দরকার, যেগুলো এসএমই ফাউন্ডেশন করছে, আরো বেশি করা উচিত। এবং এটা আসলে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, মহল্লা পর্যায়ে আমি বলবো একটা টিম রাখা উচিত, যে এই বিষয়গুলো জানানো, যে আসলে উদ্যোক্তা কি। আগে তো আমাদেরকে বেসিকটা জানতে হবে, তারপরে আমাদের প্রশিক্ষণে আসতে হবে। এরকম যদি আমরা জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, বিভাগীয় পর্যায়ে যদি এরকম উদ্যোক্তা তৈরি করি, যেমন আমি বললাম যে যেই অঞ্চলের খাবার যেই জন্য প্রসিদ্ধ, সেই খাবারটাই যদি আরো ট্রেন আপ করিয়ে আমরা সেটা দিয়ে যদি একটা বিজনেস করি, কারণ আমাদের দেশের যে পিঠা, এটা কিন্তু সারা বিশ্বে নেই। এই অথেন্টিক পিঠাটাই যদি আমরা বিদেশে হচ্ছে রপ্তানি করি, ফ্রোজেন করে বা যেভাবেই হোক, এবং আমাদের যে হচ্ছে শেফরা আছেন, রন্ধনশিল্পীরা আছেন, তাদের মাধ্যমে যদি আমরা আরো প্রশিক্ষণ দিয়ে, এসএমই ফাউন্ডেশন তো প্রচুর প্রশিক্ষণ দিচ্ছে, তো এই ধরনের আরো প্রশিক্ষণ দিয়ে আরো হচ্ছে ট্রেনার তৈরি করে, শেফ তৈরি করে, তাদের মাধ্যমে এটাও যদি আমরা একটা বিজনেসের পর্যায়ে আনি, তখনও কিন্তু আমরা বৈদেশিক অনেক মুদ্রা অর্জন করতে পারবো এবং আমাদের পিঠাটাও প্রচার হবে। আমরা আবারও ফিরবো আলোচনায়, তবে একটি বিরতির পরে। শিওর। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার যেতে চাই শাফাত কাদের আপনার কাছে। আমি জানতে চাইবো, উদ্যোক্তা উন্নয়নে সরকারি সংস্থা ছাড়া আর কি কি সংস্থা অবদান রাখতে পারে বলে আপনি মনে করছেন? থ্যাংক ইউ আপু। এখানে আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি আমরা এসএমইর যে ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্টের কথা ভাবছি, এটা আসলে যদি আমরা শুধুমাত্র সরকার বা হচ্ছে সরকারি সংস্থা এসএমই ফাউন্ডেশনের উপরে টোটাল দায়ভারটা চাপাই দিই, এটা আমার কাছে মনে হচ্ছে একটু আনফেয়ার হবে। কারণ এখানে আরও কয়েকটা সংস্থা আছে যারা আমার ভিত্তিতে মনে হয় যে তারা আসলে এখানে বেশ ভালো কিছু রোল প্লে করতে পারে। সর্বপ্রথম আমি বলবো হচ্ছে মিডিয়া হাউসের কথা। কারণ দেখেন, আজকে আসার আগে যে এসএমই নিয়ে বাংলাদেশে আসলে মিডিয়াতে কি কি কথা বলা হয়, এই জিনিসগুলো একটু ইউটিউব এবং গুগলে দেখছিলাম, এবং সবগুলা ক্ষেত্রেই দেখা হয় যে বাংলাদেশের এসএমইটাকে আসলে কখনো হিরো হিসেবে না, এটাকে একটা ভিকটিম হিসেবে দেখানো হয়, যে অর্থায়নের অভাবে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থায়নের অভাবে লোক কাটছাট করতে হচ্ছে। এটা আমার কাছে মনে হয় ঠিক না। কারণ এই জিনিসটার কারণে কিন্তু নিউথরা এখানে আসলে আসতে যাবে না। তারা মনে করবে যে এটা আসলে একটা সমস্যায় জর্জীর্ণ একটা প্রতিষ্ঠান বা একটা সমস্যায় জর্জীর্ণ
জরাজীর্ণ একটা সেক্টর, এখানে আসলে এসে কোনো কাজ নেই। রেদার এখানে যদি মিডিয়াগুলোতে ইকুয়ালি এসএমইর সাফল্য গাথাগুলা, এসএমই সফল উদ্যোক্তাদেরকে টেলিকাস্ট করা হয়, ব্রডকাস্ট করা হয়, তাহলে কিন্তু আরও 10 জন লোক ইন্সপায়ার হবে। এখানে আসলে হ্যাঁ ডেফিনেটলি আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরতে হবে, কিন্তু এর পাশাপাশি এসএমইর থ্রুতে যে বাংলাদেশে কি পরিমাণ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে, কি পরিমাণ কর্মসংস্থান ক্রিয়েট হচ্ছে, কিভাবে এসএমই উদ্যোক্তারা জিডিপিতে কন্ট্রিবিউট করছেন, এই স্টোরিগুলো যদি আসে তাহলে আমার কাছে মনে হয় মানুষজন এখানে আরও বেশি এঙ্গেজ হবে। আর সেই সাথে আমার কাছে মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানের কথা, স্পেশাল ইউনিভার্সিটিগুলোতে, যেমন আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়িনি, আমি পাবলিক ইউনিভার্সিটিতেই ছিলাম, তো আমিও কিন্তু ওই সময় এসএমই ফাউন্ডেশন যে আছে বা তারা আসলে কি কি সিগনিফিকেন্ট রোল প্লে করতেছে এই ব্যাপারে কিন্তু আমি জানতাম না। তো এইটা আসলে আমার কাছে মনে হয় যে এটা আসলে হওয়া উচিত না। কারণ হচ্ছে গিয়ে দেখেন, আমি যখন বিবিএ করতেছি, আই এম নট এক্সপেক্টিং যে আমাকে ওই চাকরিতেই যাইতে হবে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু একটা বিজনেস দাঁড় করানোর জন্য এখন কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে বা কোর্স এঙ্গেজ হচ্ছে, কিন্তু এর পাশাপাশি ওইখান থেকে ডিরেক্টলি স্টুডেন্টদেরকে এঙ্গেজ করানো, স্টুডেন্টকে ইন্সপায়ার করা যে হ্যাঁ তুমি চাকরির পিছনে না যেয়ে তুমি মানুষকে চাকরি দিতে পারো, এরকম সুযোগ সৃষ্টি করো। এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে বাংলাদেশে এখনও পিছিয়ে আছে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়গুলোতে হয়তো স্টার্টআপগুলোকে, যেটা আমি বলছি, স্টার্টআপগুলোকে অনেক বেশি প্যাম্পার করা হচ্ছে, ব্যাকিং দেওয়া হচ্ছে। এসএমই ওরিয়েন্টেড যারা ইনিশিয়েটিভ নিয়ে আসছেন তাদেরকে কিন্তু আসলে ওইভাবে সুযোগ দেওয়া হচ্ছে না বা এক্সপোজার দেওয়া হচ্ছে না। এই জিনিসটা যদি ইউনিভার্সিটি থেকেই করেন তাহলে স্টুডেন্টরা এই ব্যাপারে আরও বেশি অ্যাওয়্যার হবেন, এবং মিডিয়াতে যদি এসএমইটাকে অ্যাজ আ হিরো এইভাবে যদি পোর্ট্রে করা হয় রেদার দেন অ্যাজ আ ভিকটিম, তাহলে কিন্তু মানুষজন জিনিসটা রিলেট করতে পারবে এবং নিজেকে ভবিষ্যতে এসএমই সেক্টরের সাথে যুক্ত করে দেশের জিডিপিতে ডিরেক্ট কন্ট্রিবিউট করার জন্য একটা কোম্পানি, একটা প্লেয়ার হিসেবে দেখতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমি এবার যেতে চাই হাসিনা আনসার আপনার কাছে। আমি জানতে চাইবো, বাজার এখন প্রতিযোগিতামূলক, বাজারে টিকে থাকতে হলে ক্ষুদ্র উদ্যোক্তাদের মূল চ্যালেঞ্জগুলো কি কি থাকতে পারে? হ্যাঁ, বাজার অবশ্যই প্রতিযোগিতামূলক। এটা হয়েছে কোভিডের পর থেকে। হ্যাঁ, তখন কিন্তু অনেক নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, এবং কোভিডের পরে কি হলো, যখন সবকিছু নর্মাল হলো তখন কিন্তু তারা প্রশিক্ষণের দিকে ঝুঁকে পড়লো। প্রথমে তো অনলাইন প্রশিক্ষণগুলো তারা নিল, অনলাইনে বিভিন্ন জায়গা থেকে তারা প্রশিক্ষণ নিল, দেশে এবং দেশের বাইরের থেকেও তারা নিল অনলাইনে। তারপরে তারা কিন্তু একটু শক্তিশালী হয়ে গেল, যার কারণে তারা হচ্ছে প্রপার ওয়েতে সবকিছু তৈরি করা শুরু করলো, যার কারণে প্রতিযোগিতাটা অনেক বেড়ে গেল। তো এখন চ্যালেঞ্জগুলো হচ্ছে যে সে আসলে গুণগত মান সম্পন্ন তার প্রোডাক্ট তৈরি করছে কিনা, বাজারে ছাড়লেই তো হবে না, সেই প্রোডাক্টটার রিভিউ ভালো হতে হবে। তো গুণগত মান কেমন, তার মূল্য নির্ধারণটা দেখতে হবে যে আসলে সে কি বেশি হচ্ছে নিচ্ছে মূল্যটা নাকি হচ্ছে কম। যদি সে হচ্ছে নিম্নমানের প্রোডাক্ট দিয়ে তৈরি করে সেক্ষেত্রে কিন্তু সেটার দামটা সে সেভাবেই রাখবে। তখন কি হবে, তার যে মান সেটা নষ্ট হয়ে যাবে, তখন ওই ব্যাড রিভিউ আসবে এবং তার ব্যবসাতেও কিন্তু এটা ক্ষতি হবে। তো একজন উদ্যোক্তার অবশ্যই পণ্যের গুণগত মান ঠিক রেখে তার ব্যবসাটা চালিয়ে যাওয়া উচিত। স্বল্প লাভের আশায় কিন্তু পুরা ব্যবসাটা নষ্ট করা উচিত না। এবং আইনি যে ব্যাপার আছে, একটা প্রতিষ্ঠান দিলেই হবে না, সেখানে কিছু কাগজপত্রের ব্যাপার আছে, ট্রেড লাইসেন্স আছে, টিন সার্টিফিকেট আছে, মালিকানা আছে, এবং যে আমরা যে বিজনেসটা করছি সেটার কিন্তু একটি খাতা, খতিয়ান খাতা থাকে, পুরা বিজনেসটার বিষয়ে সেখানে সকল তথ্যগুলো থাকে। তো এই বিষয়গুলো কিন্তু একজন উদ্যোক্তার রাখতে হবে, কারণ এখন তো পুরাই চ্যালেঞ্জ। হয়তো আপনার থেকে আরেকজন ডিজিটালি বেশি ট্রেন্ড, সে হয়তো আপনার থেকে বেশি এগিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস উদ্যোক্তারা ভুল করে, যে পাশের উদ্যোক্তার যদি ভালো কিছু দেখে তখন সে তার যে বিজনেস সেটাকে কিন্তু বাদ দিয়ে তার সেই বিজনেসে ঝুঁকে পড়ে। সেটাতে কি হয়, সেটাই কিন্তু সে দক্ষ না, অথচ তার পাশের উদ্যোক্তা সেই বিজনেসে দক্ষ। তখন তার সেই বিজনেসটা টেনে টুনে 3 থেকে 6 মাস কিন্তু যায়, তারপরে একদম নষ্ট হয়ে যায়। তার মানে সে দুকুলি কিন্তু হারালো। এই জিনিসটা উদ্যোক্তাদের করা যাবে না, যেহেতু চ্যালেঞ্জ। সো নিজে কোনটাতে বেস্ট সেইটাকে আরো হচ্ছে ভালো করতে হবে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অনেকগুলো জ্ঞান অর্জন করতে হবে। এবং প্র্যাকটিক্যালি সবচেয়ে ভালো হয় একজন উদ্যোক্তা যদি মানে কিছুদিন নিজের ব্যবসা শুরু করার আগে কয়েক মাস বা 1 বছর বা 2 বছর অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করে আসে, তখন কিন্তু তার সেই জ্ঞানটা থাকবে যে না, আমাকে এইভাবে করতে হবে। এবং লক্ষ্যটা কিন্তু স্থির রাখতে হবে উদ্যোক্তার, যে সে ওই যে বললাম না, একবার এইদিকে একবার ওইদিকে না, আমি যে কোনো একটি কাজেই থাকবো এবং এই কাজটাকে নিয়েই চলবো। এবং 6 থেকে 1 বছর তো লাভের আশা বাদই দিতে হবে। অনেক সময় হয় যে লাভ হচ্ছে না, আমি এটা গুটিয়ে ফেললাম,
এটা করা যাবে না। প্রথমে তো ব্র্যান্ডিংটা করতে হবে, যে আমার এটা ব্র্যান্ড এবং আমি এই পণ্য নিয়ে কাজ করছি। ওই যে তাকে বিভিন্ন সেমিনারে যেতে হবে, ওয়ার্কশপে যেতে হবে, বিভিন্ন অনুষ্ঠানগুলো যে উদ্যোক্তা বান্ধব যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে তাকে অ্যাটেন্ড হতে হবে। ওইখানে কিন্তু অনেক ধরনের উদ্যোক্তা আসবে, অনেক ধরনের লোক আসবে, সে তার বিজনেস কার্ড দিল, এটাতেও কিন্তু তার মার্কেটিংটা হয়ে যাচ্ছে। এবং তাকে মানে সবসময় আপডেট থাকতে হবে যে বাজারে আসলে কি পণ্য চলছে, কি পণ্যের চাহিদা আছে, গ্রাহকরা কি পছন্দ করছে, কি ট্রেন্ড চলছে। তো সে অনুযায়ী তাকে পণ্যটা বাজারে ছাড়তে হবে, মানে তার দোকানে স্টলে রাখলো অথবা অনলাইনে যদি সে সেল করে তো সেভাবে রাখবে, তাহলে কিন্তু তার লসটা হবে না। অথচ আমরা যদি না বুঝে একগাদা পণ্য নিয়ে ব্যবসা শুরু করি, সেখানে কিন্তু সেল হয় না, তখন ওই যে মনটা খারাপ হয়ে যায়। আর একজন উদ্যোক্তাকে অবশ্যই যেমন হচ্ছে মানে আর্থিকভাবেও স্বাবলম্বী হতে হবে, ঠিক তেমনি কিন্তু মানসিকভাবে এবং শারীরিকভাবেও হতে পারে। কারণ একজন উদ্যোক্তার অনেকগুলো চ্যালেঞ্জ আসতে পারে, তার হয়তো তখন অনেক ধরনের সাউন্ড আসতে পারে। যেমন আমি যখন উদ্যোক্তা লাইফে আসি, আমারও অনেক ধরনের সাউন্ড এসেছে যে তোমার হাজব্যান্ড তো একটা ভালো পজিশনে আছে, তাহলে তুমি কেন এত কষ্ট করছো। তো তখন আসলে আমি ওইভাবে মানসিকভাবে শক্ত ছিলাম। আমি বলেছি আসলে আমরা যারা নারীরা আছি, আমরা শুধু টাকা পয়সার জন্য সবকিছু করি না, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য কিন্তু আমরা কিছু একটা করি, এবং আমাদের যে নামটা হারিয়ে যায় বিয়ের পরে, আমরা কিছু একটা করলে সেই নামটা আবার ফিরে আসে। তো এভাবে আসলে নিজেকে হচ্ছে আত্মবিশ্বাসী হতে হবে, নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে। তো এগুলো যতই চ্যালেঞ্জ আসুক, আমি যদি আমার কাজে পারদর্শী হই এবং আমি যদি হচ্ছে ট্রেন্ড হয়ে আসি, সব ধরনের কোর্সের মাধ্যমে আসি, প্রশিক্ষণের মাধ্যমে আসি, এবং আমি নিজে প্র্যাকটিক্যালি কোথাও কাজ করে আসি, তাহলে কোনো চ্যালেঞ্জ না বলে আমি মনে করি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন।